মূল আলোচনায়। প্রথমেই সৈয়দ মামুন মাহবুব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হঠাৎ সহিংস পরিস্থিতি কেন। আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম সময় কাটানোর কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে, তখন তো সময় কাটানোর জন্যে অনেক কিছু পথ অবলম্বন করি, বুঝলেন। সময়গুলো পার করা দরকার। কোনো না কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকলে সময়গুলো মোটামুটি পার হয়ে যায়। কখন সময় যায় এগুলো বোঝা যায় না। তো আমি ওই বিভিন্ন তরিকায় সময় পার করার ফিকির করি, তেমনই একটা ভাবে এখনকার সময়টা পার করছি। তবে রাজনৈতিকভাবে কোনো কাণ্ডজ্ঞান খুব বেশি ছিল না জীবনে। রাজনীতি কী, কেমন, এর ভিতরে কী মারপেচ, কী কূটকৌশল, কী মনোভাব, অনেক জটিল। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই 24-এর এই আন্দোলন এবং এই যে সংগ্রামটা, ছাত্র জনতার যে একটা রেভলিউশন, এটার মধ্যে দিয়ে কিন্তু যে একটা পরিস্থিতির মধ্যে এখন আমরা 1 বছর পার করলাম, তো একটা জিনিস আমি বেশ ভালোই বুঝতে পারছি যে রাজনীতি সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান যেমন ছিল না, ওই যৎসামান্য নিজের বিচার বিবেচনা মধ্যে দিয়ে যেটা বুঝতাম, এখন অনেক অনেক কিছু অন্তত জানার সুযোগ, বিভিন্ন রকমের টক শো, বিভিন্ন রকমের আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কথোপকথন, এর মধ্যে দিয়ে রাজনীতির বিষয়টা অনেকটা পরিচ্ছন্ন, অনেকটা এভাবে বুঝতে পারি। আমি মনে করি যে ওই সচেতন মানুষ যারা আমাদের দেশে আছেন, তারাও যতটা, ওই আমার মতন, আমি যেমন কম বুঝতাম, এখন আগের থেকে একটু ভালো বুঝি, এটা মনে হয়। তো এভাবে আগের মতন কিন্তু রাজনৈতিক ব্যাপারে খুব বেশি বোকাশোকা কিন্তু মানুষ নেই। এখন কিন্তু অধিকাংশ মানুষ রাজনীতির ব্যাপারটা, মারপেচগুলা বেশ বোঝে। তো আগামীতে যে ইলেকশনটা হবে, সেখানে যদি আমাদের দেশের মানুষরা এবার ভোটের সুযোগটা সেইভাবে যদি পায়, তাহলে মনে হয় ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক বিচার বিবেচনা করে প্রতিটা মানুষ, না হোক যারা সচেতন, তারা তো তাদের ভোটটা প্রদান করবে। কাকে দেওয়া উচিত, কোন দলকে দেওয়া উচিত, কোন দলের কি চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো তো অনেক পরিষ্কার। এখন আমাদের মাঝে এগুলো অনেক পরিষ্কার। তো সেইভাবেই আর কি। তো আমি প্রতিদিনই অনেকটা সময় পার করি এভাবেই। সেটাই আর কি। এখনও ওই সেই ধরনের একটা টক শো দেখছি, আপনারাও দেখেন। যখন নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ, নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে, তখন তো সাধারণত রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাওয়ার কথা, এবং সারা দেশ একটা নির্বাচনী ট্রেন বলি বা গাড়ি বলি, রাস্তা বলি, সেই জায়গায় চলে যাওয়ার কথা। কিন্তু আমরা কি সার্বিক পরিস্থিতি সেরকম দেখছি? যদি না দেখি, সেটি কেন? জি, ধন্যবাদ আপনাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে রয়েছেন আমার একজন সিনিয়র আইনজীবী, আমার শ্রদ্ধেয় আবু হেনা রাজ্জাকি ভাইকে। আপনি যেটা প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক এবং খুব প্রণিধানযোগ্য কোশ্চেন।
এর কারণটা আমার কাছে যদি আপনি বলেন আইনজীবী বা একজন নাগরিক হিসাবে বা একজন রাজনৈতিক সচেতন মানুষ, সচেতন বা পর্যবেক্ষণ হিসাবে, নির্বাচনের ডিক্লেয়ারটাই ইউনূস সাহেব তাড়াহুড়া করে ফেলেছেন। আমি এই কারণেই বলছি, 5ই আগস্ট 2025 ছিল আমাদের প্রথম বর্ষপূর্তি। 2024-এর রক্তাক্ত লড়াই সংগ্রাম, সাইদ, মুগ্ধ থেকে শুরু করে আনাস, নাম না জানা ইয়ামিন সহ, এবং বাংলাদেশের এখনো 20 থেকে 25 হাজার আহত, যাদের হাত নাই, পা নাই, চোখ অন্ধ। তো সেদিনই সকালে আমাদের জাতীয় সংসদের সামনে প্রোগ্রাম হলো, ওই দিন রাত্রেই কেন নির্বাচন ঘোষণা দিতে হবে? এবং সেখানে দেখা গেল পরের দিনই একটি দল বাদে আর বাকি সব দলগুলোর কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। আপনি খেয়াল করেছিলেন কিনা? কারণ এই সরকারটি, আপনার দর্শকরা আমাদের চেয়ে ভালো জানেন, এই সরকারটি কিন্তু গতানুগতিক কোনো তত্ত্বাবধায়ক সরকারও না, বা শাহাবুদ্দিন সাহেবের অস্থায়ী সরকারও না, যে নির্বাচনই তাদের একমাত্র ম্যান্ডেট। এবং আপনি যে আমাদের জুলাই আগস্টে আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলনে গ্রাফিতি করেছিল রাজপথে, ঢাকার সারা ঢাকায় শিক্ষাঙ্গন এবং শহরের সর্বে, সেখানে কিন্তু একটি কথাও লেখা ছিল না যে কালকেই নির্বাচন চাই। ছিল কি? বিকল্পকে। পতিত পলাতক হাসিনা বলতো, আমার পরে বিকল্পকে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না, তার যে ফ্যাসিবাদী মনোবৃত্তি। সেখানে ছাত্ররা, ছেলেমেয়েরা লিখেছিল বিকল্প আমি, আপনি, আপনারা, তুমি, তোমরা, তোমরা। ছিল রাষ্ট্র মেরামত চলবে। এবং আপনি তো একজন খুব বিদগ্ধ সাংবাদিক, যে যাই বলেন, আমি বিনয়ের সঙ্গে বলি, রাষ্ট্র মেরামতের শব্দটি কিন্তু কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আনেনি। 2018-তে যখন ওই যে আওয়ামী লীগের আরেক যে আপনার মাফিয়া মন্ত্রী শাহজাহান খান বলেছিল না যে লাইসেন্স রাখা লাগবে না, লেখাপড়াও জানা লাগবে না, মিনিমাম গরু ছাগল আর মানুষ চিনতে পারলে ড্রাইভিং লাইসেন্স দেবো, তখন যে 2জন ছাত্রছাত্রীকে মেরে ফেললো ঢাকায়, তখন আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করলো, ওইখানেই কিন্তু প্রথম তারা প্লাকার্ডে লিখলো রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তো সেখান থেকে এটার উদ্ভব। তো সুতরাং ইউনূস সাহেব প্রথমেই যে কথাটা দিয়েছিলেন, কেন তিনি সেখান থেকে সরে আসছেন উনি ভালো বলতে পারবেন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবারের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর 72-এ আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। 90-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা কেউ মানেনি, পরবর্তীকালে যারা ইভেন বৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে। ফলে মানুষের একটা অনাস্থা কিন্তু ইনবিল্ট রাজনৈতিক দলগুলোর উপরে আছে। এইটা আমার দুর্ভাগ্য, ইনবিল্ট রাজনৈতিক দলগুলোর উপরে আছে। এইটা আমার দুর্ভাগ্য আমার, যে আমাদের যে রাজনৈতিক দলগুলো এবারও আত্মস্থ করতে পারল না। এবারের একটা আন্দোলন আপনি দেখবেন এরকম কিন্তু খুব রেকর্ড হয়। ধরেন 69 তো এক আন্দোলন, তদানীন্তন আওয়ামী লীগ সহ নেতৃত্ব, অন্যান্য ন্যাব সহ সবাই। 90-তে 3 জোট, সঙ্গে অন্যান্য দল। কিন্তু এবার কিন্তু কোনো দলের ব্যানার ছিল না। পেছন থেকে হয়তো সবাই, হ্যাঁ সেটা সবাই থেকেছে, কিন্তু ব্যানার নাই। আমি এই জন্য সবসময় বলি, এবারকার আন্দোলন রাজনৈতিক শক্তিকে 2টা মেসেজ দিয়েছে। একটা হচ্ছে যারা শাসক গোষ্ঠী ছিল, যে তোমার সব থাকতে পারে কিন্তু জনগণ না থাকলে তোমাকে পালাতে হবে সময় 45 মিনিট। আর বিএনপি সহ অন্যদেরকেও মেসেজ দিয়েছে যে আমরা তোমাদের সঙ্গে সরাসরি নাই, আমাদের সঙ্গে তোমরা আছো। এই যে তোমাদের সঙ্গে আমরা সরাসরি নাই, আমাদের সঙ্গে তোমরা আসো, এইটাই 8ই আগস্টের শপথ নেওয়ার পর এই বিভিন্ন নিয়ে তারা প্রথমেই এই যে নির্যাস বা ইংরেজিতে বলে এসেন্স, সেটা তারা বুঝতে পারলো না। তারা গতানুগতিক সংবিধানের আন্ডারে গিয়ে শপথ নিল, সেটারও কোনো প্রয়োজন ছিল না। 91-তে শাহাবুদ্দিন সাহেব যখন 90-তে রাষ্ট্রপতি হলো, তখন সংবিধানে কোনো বিধানই ছিল না। তো এই যে জনগণের যে অভিপ্রায়, যেটাকে বলে ভক্স পপ, ঐশী, এটাই সর্বাগ্য। এইটা বুঝতে না পারা সর্বাগ্য। এইটা বুঝতে না পারার কারণেই যে প্রশ্নে আসি যে হঠাৎ কেন সহিংসতা বা অন্য জিনিস, নানা ক্ষেত্রে হতে পারে। কিন্তু দেখেন আজকেও নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী, বা গতকাল যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা বসলেন, কিন্তু কোনো অগ্রগতি নেই। এর কারণটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা সবচেয়ে বড় ছিল যে ন্যূনতম কিছু, আমি তো বলবো সংস্কার বললে হাসিনার প্রতি নরম বাক্য প্রয়োগ করা হয়। 15 বছরে
যাই হোক, আলোচনাটা 15 বছরে উনি সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। এটা জাতির উদ্দেশ্যে তিনটা ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। তাহলে 1 বছরের মধ্যে আপনি প্রতিষ্ঠানের কোনটা মেরামতের উদ্যোগ নিলেন? তাহলে 1 বছরের মধ্যে আপনি প্রতিষ্ঠানের কোনটা মেরামতের উদ্যোগ নিলেন? মেরামতের উদ্যোগ না নিয়ে আপনি কিভাবে বললেন যে প্রথম পর্ব শেষ হয়ে গেছে? এখন এই পর্বে এই একই কাঠামো রেখে নির্বাচন করলে কি হয় সেটার একটা রেপ্লিকা হয়েছে, বাট আপনার বলে না ড্রামার মানে স্টেজ রিহার্সেল হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় তারুণ্যের অহংকার, আমি প্রচন্ড তাকে স্নেহ করি, আমরা অনেকদিন একসঙ্গে কাজও করেছি, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। নুরুল হক নূর সাহেবকে যেভাবে টার্গেট করে আইন শৃঙ্খলার বাহিনী আক্রমণ করে, এবং আপনি দেখেছেন কিনা আহত হওয়ার আগ পর্যন্ত সে চেষ্টা করছিল তার নেতাকর্মী তৈরি করার। তো সুতরাং মানে এটা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যারা সদস্য, তাদের এই উদ্দেশ্যটা কি বা কেন তারা সেটা তো আপনার আইএসপিআর স্টেটমেন্ট দিয়েছে, পরিষ্কার করে তারা বলেছে। আবার সরকার বলেছে নিন্দা। এখন তাহলে কে সরকার, কার সরকার, কে করছে? মানে বিষয়টির মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। প্রচন্ড সমন্বয়হীনতা। আমরা যেহেতু এই সরকারকে এখনো মনে করি যে জনগণের ভালোবাসা নিয়ে আছে, এই জন্য আমরা কোনো কঠোর শব্দ প্রয়োগ করতে চাই না। কিন্তু আপনি একবার ভাবুন তো, কোন দলীয় সরকারের অধীনে এরকম দুই ধরনের মন্তব্য আসলে সরকারের দুইটা উইং থেকে জনগণ তো বিভ্রান্ত হয়ে যায়। এই কারণেই নির্বাচন নিয়ে নানা জনগণ তো বিভ্রান্ত হয়ে যায়। এই কারণেই নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন, তার মধ্যে আমাদের অস্থিরতা বেড়েছে, কেউ কাউকে সহ্য করতে পারছি না। চট্টগ্রামের হানাহানি দেখেছেন। এইভাবেই প্রতিনিয়ত বিভিন্ন টক শো, বিভিন্ন আলোচনা শুনেই যাচ্ছি, শুনছি আর ভাবছি যে কতদিনে এইসব ঝামেলাগুলো থেকে আমাদের দেশের মানুষরা বার হতে পারবে। তো ঠিক আছে, একটুখানি সময় পার করলাম এভাবে। তো এইভাবে ঘুরে ফিরে প্রতিদিনই সময়গুলো পার করি। সবাই ভালো থাকেন। আগামীতে আবার এরকম মানে খামখেয়ালিপনার মধ্য দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।